যারা সহকারী রিটার্নিং অফিসার থাকেন, যারা যৌথ বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকেন, তারা আগেই যদি একটা পক্ষ অবলম্বন করে কাউকে বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করেন, প্রবাসী ভোটাররা এখনও আতঙ্কিত যে তারা আসলে ভোট দিতে পারবে কিনা। এবার আমি অনুরোধ করব খেলাফত মজলিসের প্রতিনিধিকে অনুগ্রহ করে আপনি নির্ধারিত সময়ের ভিতরে কথাটা বলবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুনতাসির আলী, যুগ্ম মহাসচিব খেলাফত মজলিস। আমাদের প্রতিনিধি দলের প্রধান খেলাফত মজলিসের সিনিয়র নায়েব আমির মৌলানা সাখাওয়াত হোসেন এবং অন্য সদস্য যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। আমাদের নিবন্ধন নাম্বার 38 এবং আমাদের মার্কা হচ্ছে দেয়ালগড়ি। নির্ধারিত সময়ের আগেই শেষ করবো ইনশাল্লাহ। আর ইতিমধ্যে যে কথাগুলো চলে এসেছে সেগুলো আমি পুনরায় বলতে চাই না। প্রথমত ধন্যবাদ নির্বাচন কমিশনকে আরপিও এবং আচরণবিধি চূড়ান্ত করার জন্য। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন কমিশন নিজস্ব এনফোর্সমেন্ট অথরিটি ইলেকশন কমিশনের আসলে নাই। আপনারা নির্বাচনকালীন সময়ে নির্বাহী বিভাগ থেকে ধার করে এটা পরিচালনা করতে হয় এবং নির্বাহী বিভাগের লোকেরা ইলেকশনের হাইপটা বুঝে তারা আগেই কিন্তু সেলফি ওঠানো শুরু করে দেয়। মাঠ প্রশাসনে এই সমস্যাটা ভোটারদেরকে প্রভাবিত করতে দারুণভাবে প্রভাব রাখে। যারা সহকারী রিটার্নিং অফিসার থাকেন, যারা যৌথ বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকেন, তারা আগেই যদি একটা পক্ষ অবলম্বন করে কাউকে বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে এটা ভোটারদের উপরে সিরিয়াস প্রভাব সৃষ্টি করে। এই ক্ষেত্রে আমার অনুরোধ হচ্ছে যে কথাগুলো এসেছে কালো টাকা অন্যান্য বিষয়, এগুলো নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কমিশনের প্রত্যেক জেলায় উপজেলায় নিজস্ব গোয়েন্দা টিম থাকা দরকার এবং এটা সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা যাতে নেওয়া যায়। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি যে একটা ভোট কেন্দ্রে জোর করে ভোট দেওয়া হচ্ছে। তো এটা দেখা গেছে যে রিটার্ন ডিসিশন যেতে যেতে 2 ঘন্টা অলরেডি 300-400 ভোট, 5টা বুথ থাকলে 5টা বুথে হয়ে যাচ্ছে। তাহলে এটা কত দ্রুত কার্যকর করা যায়, এর জন্য যদি নির্বাচন কমিশন স্বাধীনভাবে ব্যবস্থা নিতে পারে তাহলে অন্যরা সতর্ক থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রচুর অবৈধ লাইসেন্স, দলীয় বিবেচনায় প্রচুর লাইসেন্স বিগত সময়ে দেওয়া হয়েছে। এই অস্ত্রগুলো উদ্ধার করা এগুলো জমা নেয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এগুলো যাচাই বাছাই করে যে সমস্ত লাইসেন্স বাতিল করা প্রয়োজন সেগুলো বাতিল করা এবং যেগুলো যৌক্তিকভাবে আইনিভাবে দেওয়া হয়েছে সেগুলো তফসিল ঘোষণার পর থেকে এগুলো জমা নেওয়া উচিত। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা জুলাই অভ্যুত্থানের পূর্ব থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বারবার আমরা কথা বলেছি, কিন্তু এখন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই। এগুলি যদি উদ্ধার না হয় তো নির্বাচনে এগুলো কি প্রভাব বিস্তার করবে? দেশের নাগরিক হিসাবে আপনারাও সুবিদিত, আমরা আতঙ্কিত। আমরা যেমন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের জীবন নিয়েও আমরা শঙ্কিত। গতকাল একজন উপদেষ্টার বাসায় ককটেল চার্জ হয়েছে, কেন আমরা এটা প্রোটেক্ট করতে পারি নাই? সেই দায় আমাদের নিতে হবে এবং এই ছোট ছোট ঘটনাগুলো নির্বাচনকে কেন্দ্র করে আরও বড় বড় আকার ধারণ করবে। সুতরাং এই বিষয়টা এখনই গুরুত্বের সাথে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনাদের নির্দেশনা দেওয়া প্রয়োজন। আমরা তফসিল ঘোষণার দিন থেকেই যৌথ বাহিনীকে মাঠে রাখার পক্ষে। তা না হলে দেখা যাবে যে আপনারা যে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার আমাদের কাছে চাচ্ছেন, এখানে যারা আছি আমরা খুব বেশি আচরণবিধি লঙ্ঘন করার সামর্থ্য রাখি এমনও না, কিন্তু যারা সামর্থ্য রাখে তারা আচরণবিধিকেও প্রভাবিত করার সামর্থ্য রাখে। তো এই বড় বড় গ্রুপগুলোকে ঠেকাবার জন্য তফসিল ঘোষণার দিন থেকেই যৌথ বাহিনীকে মাঠে রাখা উচিত এবং নির্বাচনের 3 দিন পূর্বে প্রতিটি সেন্টার কেন্দ্রিক তাদের মোতায়েন করা, প্রতিটি ইউনিয়নে এবং মহানগরের ওয়ার্ডগুলোতে সেনাবাহিনীর একটা করে ক্যাম্প রাখা। তাহলে আমার মনে হয় যে মানুষের ভিতরে একটা আস্থা তৈরি হবে যে আমি স্বাধীনভাবে আমার ভোটটা দিতে পারবো, কেউ বোধহয় আমাকে ক্ষতিগ্রস্ত করবে না।
মাঠ প্রশাসনে রদবদল ইতিমধ্যে শুরু হয়েছে, এর সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই মাঠ প্রশাসন দিয়ে যদি ইলেকশন করতে হয়, তাহলে আপনাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ওনারা করতে পারবেন কি না, এটা নিয়ে আমাদের যথেষ্ট সংশয় রয়েছে। সুতরাং আমি মনে করি যে তফসিল ঘোষণার দিন থেকেই বা তারও পূর্বে স্বরাষ্ট্র, আইন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের সাথে আলোচনা করে এটা নির্বাচন কমিশনে হস্তান্তর করা দরকার, এবং নির্বাচন চলাকালীন পুরো সময়টাই এই তিনটা মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে থাকবে, যাতে নির্বাচন কমিশন স্বয়ংসম্পূর্ণভাবে যে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে কোথাও কোনো অসুবিধা না হয়। প্রবাসী ভোটারদের বিষয়ে সবাই স্বাগত জানিয়েছেন। আমি প্রায় 3 সপ্তাহ যুক্তরাজ্যে ভ্রমণ করেছি। প্রবাসী ভোটাররা এখনও আতঙ্কিত যে তারা আসলে ভোট দিতে পারবে কিনা। অনেকগুলো শহরে প্রবাসীদের সাথে মত বিনিময় করেছি। তখনকার সময়ে অর্থাৎ 20 অক্টোবর দেখা গেছে যে 40,000 ভোটার নিবন্ধন তখনও পেন্ডিং। এটার কোনো ডিসিশন দেওয়া যাচ্ছে না। এটা সলিউশনটা কী হবে এটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে প্রবাসী বাংলাদেশের বাইরে যে দূতাবাসগুলো আছে এবং যে হাই কমিশনগুলো আছে এবং যে কমিউনিটি অথরিটিগুলো আছে লোকালি, এগুলোর মধ্য দিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং এটা সহজভাবে কত সহজে এটা প্রবাসী ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করা যায় এবং তাদের ভোট কালেক্ট করা যায়, এই ধরনের একটা ক্যাম্পিং আপনাদের মধ্য দিয়ে প্রয়োজন বলে আমার কাছে মনে হয়েছে। ভোট কেন্দ্রে পর্যবেক্ষক আগে প্রবেশ হয় নাই, এখন একদম অবাধে প্রবেশ, এটাও আমরা চাই না। কিন্তু মেইন স্ট্রিমের সাংবাদিক এবং আপনাদের নির্ধারিত পর্যবেক্ষকরা যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা না পায়, তার জন্য আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন, সেটা আমরা আশা করি। আর নির্বাচন কমিশন অনেক সময় অনেক পরিকল্পনা আপনারা গ্রহণ করেন, কিন্তু আর্থিক স্বাধীনতার অভাবে সেটা বাস্তবায়ন করতে পারেন না। সুতরাং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে অর্থের প্রয়োজন, এটা আগেই আপনাদের সরকার থেকে ছাড় নেওয়া দরকার এবং স্বাধীনভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বাচন কমিশন যাতে পরিচালনা করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা দরকার। উপস্থিত সময় সরকারের সহযোগিতা চাইবেন, সরকার আবার নানান রাজনৈতিক চাপের কারণে একটু এলোমেলো অবস্থার ভিতরে চলে যাবে, তখন আপনারা চাইলেও কিছু করতে পারবেন না। অনেক সময় আমাদের আকাঙ্ক্ষা ভালো থাকে, কিন্তু বাস্তবায়নে আমরা সেটা করতে পারি না, তখন হতাশাও ব্যক্ত করতে পারি না, কারণ হতাশা ব্যক্ত করলে এটা আবার আরেক ধরনের অবস্থা তৈরি হয়। সুতরাং এই অবস্থায় যাতে না হয়। আমাদের নির্বাচনী মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। মানে পোলিং এজেন্ট অনেক সময় যে প্রিজাইডিং অফিসার থাকেন, উনি রুরাল এরিয়ায় ভোট গ্রহণে যান, সেখানে গিয়ে ওই চেয়ারম্যান বা মেম্বারের বাড়িতে থাকেন। এখন মেম্বার সাহেবের কথা অনুযায়ী ছোট ছোট দলগুলোর পোলিং এজেন্টদেরকে উনি অনুমোদন দিতেই 1 ঘন্টা পার করে দেন। আবার অনেক সময় এক দলই বিভিন্ন দলের নামে এক সেট পোলিং এজেন্ট বুথে দিয়ে দেয়, আবার কখনো কখনো বের করে দেয়। তো বের করে দিলে যখন প্রিজাইডিং অফিসারের কাছে গিয়ে প্রতিকার চাওয়া হয়, উনি বলেন যে আমার কিছু করার নেই। তো ওনার যদি কিছু করারই না থাকে, তাহলে এই পোলিং এজেন্ট দিয়ে লাভ কী? সুতরাং পোলিং এজেন্টের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রিজাইডিং অফিসারদের একই সাথে নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের প্রিজাইডিং অফিসার যারা এই নির্বাচন পরিচালনায় কাজ করবে, এরা এই সমাজেরই মানুষ, এরা বিভিন্ন ব্যাংকে চাকরি করে, প্রাথমিক স্কুলে চাকরি করে, কলেজে চাকরি করে, এরাও কিন্তু কোনো না কোনোভাবে লোকাল পলিটিক্যাল নেতাদের ইনফ্লুয়েন্স দ্বারা প্রভাবিত। সুতরাং এই কাজটা অন্তত পক্ষে হক হালালভাবে যাতে করে, এর জন্য আপনারা সেই প্রণোদনা তাদেরকে দেবেন, সাহস দেবেন, এটা আমরা প্রত্যাশা করি। আর গণভোটের বিষয়ে কথা আসছে, আমি মনে করি সরকারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকেই যথেষ্ট দায়বদ্ধ এবং ঝুঁকির মধ্যে ফেলেছে। আমরা সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু আমাদের পরামর্শ হচ্ছে যে প্রথমে গণভোট কনফার্ম করবে, দেন জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ইস্যু করা হবে এবং ভোট দেবে। এভাবে হলে আমার মনে হয় দুইটাই কার্যকর হবে। আর যদি প্রথমেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে গণভোট না দিয়েই চলে যাবে, কারণ এখানে তো আমরা হা না দুই পক্ষেই লড়াই করব। সুতরাং আপনারা গণভোটটা যেহেতু সংবিধান এবং সরকারের অধ্যাদেশের সাথে সম্পৃক্ত বিষয়, সুতরাং এটা অবশ্যই প্রায়োরিটি পাওয়া উচিত। সুতরাং এটা আগে কনফার্ম করা, দেন জাতীয় নির্বাচনের ভোট, তাহলে দুটোই ফলপ্রসূ হবে। এই ক্ষেত্রে আমরা সহযোগিতার জন্য প্রস্তুত। আপনাদের আন্তরিকতা
এবং দায়িত্বশীলতা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে নতুন যাত্রা শুরু হোক। কারণ আমরা যারা প্রজন্ম ৭১, কোনো নির্বাচন খুব বেশি ভালো হয়েছে ২-৩টা ছাড়া এটা আমরা বলতে পারি না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক বদনাম আমরা করি, কিন্তু তাদের ১ মাসব্যাপী নির্বাচন চললেও তাদের নির্বাচন নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যক ভোটার নিয়ে তারা নির্বাচন করে, কমিশন সম্পর্কে কোনো প্রশ্ন আসে না। আমরা চাই আপনারাও এমন জননন্দিত হন, ইতিহাসের অংশ হন, আমরা সহযোগিতার জন্য প্রস্তুত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।